বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো এবং ওয়ার্ডপ্রেস এর বিগিনার লেভেলে ইন্টারফেসটা দেখব। পরিচিতিমূলক ভিডিও এটি। wordpress.com একটি সিএমএস বলতে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আগের দিনে HTML CSS PHP এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া ওয়েবসাইটের কথা চিন্তা করা যেত না। তো সবাই তো এটার সাথে ফ্যামিলিয়ার না, সেজন্য এই বেশ কিছু কোম্পানি পরবর্তীতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করার সিস্টেম তৈরি করেছে। তো আমরা আসলে জানি কোন একটা প্রবলেম সলভিং সার্ভিস কেউ যদি নিয়ে আসে সেটা খুব দ্রুত পপুলার হয়ে যায়, যেটা রিয়েল কোনো প্রবলেম সলভ করতে পারে। তো ওয়ার্ডপ্রেস মূলত এই ধরনেরই একটি প্রবলেম সলভিং সিস্টেম ওরা চালু করেছে, যে কোডিং ছাড়া, উইদাউট কোডিং ইউ ক্যান মেক এনি ওয়েবসাইট। তো এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা কীভাবে ওয়েবসাইট বানাতে পারি, এটার মাধ্যমে কীভাবে আমরা ইনকাম করতে পারি, আমরা ধারাবাহিকভাবে এই একটার পর একটা এগুলা দেখবো, শিখবো। তো আজকে তাহলে আমরা দেখি কোন একটা ওয়ার্ডপ্রেস সাইটে কি কি করা যায়, কিভাবে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা যাই আমাদের ওয়েবসাইটে, যাই আমরা। আমরা .com নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা .com নিতে পারতাম, আমরা .com না নিয়ে আমরা .digital নিয়েছি। আপনার ডোমেইন এক্সটেনশন যেটা হবে সেটা পরবর্তীতে স্ল্যাশ দিয়ে wordpress-admin এই লেখাটা লিখতে হবে। তারপর এন্টার চাপলে অ্যাডমিন লেভেল অথবা কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড চাইবে। আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিলাম। এখানে ইমেলও হইতে পারে, ইমেল দিয়েও করা যায়, ইউজার নেম দিয়েও করা যায়। আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হচ্ছে। আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। এখান থেকে কিছু ছোটখাটো জিনিসে নেভিগেট করা যায় ইজিলি। এই ড্যাশবোর্ডের এখানে প্রথমে কি অপশন থাকবে না থাকবে সেগুলো এখানে স্ক্রিন অপশন থেকে খুঁজে পাওয়া যায়। এখন পুরোপুরি লোড হয়নি, একটু সময় লাগছে। আমাদের ডাউনলোড বন্ধ করে রাখি। আমি 15 GB একটা ডাউনলোড দিয়ে রাখছি আপনাদের জন্য, এসইওর ধারাবাহিক স্টেপ বাই স্টেপ গাইডলাইন প্রোভাইড করব। সেজন্য আমি খুব বড় একটা টিউটোরিয়াল ডাউনলোড করছি, যে আপনারা যেন সবকিছু একসাথে কভার করতে পারেন স্টেপ বাই স্টেপ, যেন আর কোনো টিউটোরিয়াল দেখতে না হয় বা সবকিছু যেন এখানে কভার করে। অ্যাডভান্সড আপনারা নিজেরা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখবেন, শিখবেন আশা করছি। লোড হয়ে গেছে এবং আমরা এখানে দেখি, এখানে আমাদের ইয়োস্টের একটা আমাদের ওভারভিউ দেখাচ্ছে। এরপর এখানে কয়েকটা কিছু যদি আমি এখানে ড্রাফট করে রাখতে চাই, আমি একটা পোস্ট, আমাদের একটা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ পোস্ট করবো, সেটা আমি টাইটেলটা এখানে দিলাম, কন্টেন্ট এখানে রেখে আমি সেভ ড্রাফট করে রাখতে পারি এটা পরবর্তী ইউজের জন্য অথবা পোস্ট করার জন্য। আমি ফ্রিকোয়েন্টলি কোনো পোস্ট যদি লিখে রাখি তাহলে আমি এভাবে এটাতে ড্রাফট করে সেভ করে রাখি এবং পরবর্তীতে পোস্ট করার জন্য এটা ড্রাফট থেকে
আমি এটা পাবলিশ করি, হ্যাঁ, এটাকে আরও মডিফাই করে ইমেজ দিয়ে, ভিডিও দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে দেখবো এই জায়গায় আমরা কি কি অপশন আনতে পারি অথবা কি কি অপশন এখান থেকে বাদ দিতে পারি, সেগুলো অপশনটা এখানে রয়েছে। ওয়েলকাম, আপনারা দেখতেই পাচ্ছেন। ইভেন্টসটা নিচে আসে, ইভেন্টস। আচ্ছা, কুইক ড্রাফটস, অ্যাক্টিভিটিস, এটা গ্যালেন্স, আচ্ছা, এটা তেমন একটা বেশি দরকার না, তারপরও আমি আমার প্রয়োজনগুলো একটু, এইগুলাই আমার প্রয়োজন সবসময়, এগুলো আমি দিয়ে রাখি, তিনটাই আমি দিয়ে রাখি, আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন। এরপরে আসি ড্যাশবোর্ডের পরে এখানে হোম আপডেটস। কোনো একটা থিমস প্লাগইনস যদি আপনার আপডেটের কোনো প্রয়োজন হয়, সেটা আপনাকে এখানে নোটিফাই করবে। যেমন থিমস বলতে বোঝাচ্ছে একটা লেআউট, একটা ডিজাইন। যেমন থিমস হচ্ছে themeforest.com। থিম ফরেস্ট হচ্ছে সবচেয়ে বড় থিমের মার্কেট প্লেস, যে থিমস, প্লাগইনস, হ্যাঁ, সফটওয়্যার টুলস, ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেস। তো এখান থেকে আপনি চাইলে সুন্দর সুন্দর ডিজাইন, আপনি এরকম সুন্দর ডিজাইন ওয়েবসাইট আপনি কিনে নিতে পারবেন। আপনাকে কোনো ধরনের মানে কোডিং করতে হবে না, জাস্ট আপনি এগুলো কিনে আপনার এখানে ওয়ার্ডপ্রেসে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার জন্য আপনাকে এখানে লাইসেন্স কি সহ কিনতে হবে। এরপরে আপনি এগুলো দেখতে পারবেন কীভাবে লাইভ প্রিভিউ দিয়ে ওয়েবসাইটটা কীরকম, ডিজাইনটা কীরকম। তো এই থিম ফরেস্ট হচ্ছে সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস, যেখানে আপনার ওয়ার্ডপ্রেসের থিমস, প্লাগইনস, এইসব কিনতে পাওয়া যায়। যেগুলা ইজিলি আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো থিমস হচ্ছে কি ধরনের, সাইটটা কি ধরনের হবে, সাইটের লেআউটটা কি ধরনের হবে, কোন পাশে কি থাকবে, মেনুটা কিরকম হবে, স্লাইডারটা কিরকম হবে, এটাই হচ্ছে মূলত থিমস। আমরা ওয়ার্ডপ্রেস থিমস বলতে আমরা এটাকে বুঝি। এবং এরপর হচ্ছে প্লাগইনস। যেমন আমরা জানি যে এখানে আমার এখানে একটা অপশন দেখাচ্ছে ইউজড পোস্ট ওভারভিউ, ইউজড এসইও। ইউজড এসইও হচ্ছে একটা প্লাগইনস যেটা দিয়ে এসইওর কাজ করা হয়, যে এই থিমস যে কাজগুলা করবে, থিমসের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলার বাইরে যদি আমরা কোনো ফিচার নিয়ে আসতে চাই, সেগুলোকে আরো সহজ করার জন্য, কোনো একটা স্পেসিফিক কাজকে আমরা করার জন্য যদি এডিশনাল কোনো সার্ভিস আমরা এখানে অ্যাড করতে চাই, তাহলে সেটা হচ্ছে প্লাগইনস। ঠিক আছে? তো থিমস আমরা সাধারণত একটা ইউজ করব, কিন্তু প্লাগইনস অনেক ইউজ করা যায়। যেমন আমরা এখানে দেখি আমরা আপডেটসে আমাদের কীভাবে আপডেট করতে হয়, কোনো একটা প্লাগইনস যদি আমাদের আপডেট করা লাগে, থিমস যদি আমাদের আপডেট করা লাগে, অথবা কোনো, যেমন আমাদের এখানে আপডেট দিবি, আমরা দিবি একটা এলিগেন্ট থিমস আমরা ইউজ করেছি। দিবি আমরা, এটা একটা পপুলার, মোস্ট পপুলার একটা থিম, এলিগেন্ট থিমস। এটা খুব সহজে আপনাকে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানোর জন্য সহযোগিতা করে। আমি থিমসটা প্রায় ক্লায়েন্টের জন্য ইউজ করি। এটা অনেক ভালো একটা থিমস এবং এটার প্রাইসিংটা হচ্ছে আপনার ইয়ারলি অ্যাক্সেস হচ্ছে $89। আচ্ছা, তাহলে এটা একটা থিমস। আমি এর আগে দেখিয়েছি আরেকটা আবাদা, একটা দেখিয়েছি। আবাদাও অনেক পপুলার একটা থিমস। এখানে দেখলে বুঝতে পারবো এটা কতবার সেল হয়েছে। দেখেন এটা প্রায় 6 লাখ বার এটা সেল হয়েছে, 6 লাখ ক্লায়েন্ট এটা কিনেছে এবং এটা $60 এটার প্রাইস। হ্যাঁ, তাহলে চিন্তা করেন কি পরিমাণ ইনকাম করেছে ওরা। আচ্ছা, আমরা এটা বাদ দিই। তাহলে আমাদের এলিগেন্ট থিমসের একটা হচ্ছে দিবি, আর একটা হচ্ছে এক্সট্রা থিমও আমার কাছে আছে। আচ্ছা, আমরা দিবি এই থিমসটা আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আপডেট কিভাবে করতে হবে। আমরা এটা সিলেক্ট করে আপডেট থিমস দিলে
এটা যদি লাইসেন্স কি অ্যাড করা থাকে তাহলে এটা আপডেট হয়ে যাবে। যদি এটা লাইসেন্স কিতে কোনো সমস্যা থাকে অথবা সাবস্ক্রিপশনে সমস্যা থাকে, যদি এটা লাইসেন্স, এটা পেইড একটা টুলস, পেইড একটা সফটওয়্যার থিমস, তো সেটা লাইসেন্স অবশ্যই থাকা লাগবে, নাহলে আপনার সাইটে এটা আপডেট হবে না। আর আপডেট না হলে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এই হ্যাকিংয়ের সম্ভাবনা থাকতে পারে এবং বিভিন্ন স্লো হয়ে যেতে পারে, কোনো একটা জিনিস ঠিকমতো কাজ নাও করতে পারে। হ্যাঁ, তো এরপরে আমরা এই যে আমাদের দুইটা থিমস, ডিবির আর একটা বিল্ডার আছে, এটা একটা প্লাগইনস। যেমন প্লাগইনসের কথা একটু আগে বলেছি আমি, যে প্লাগইনস হচ্ছে এডিশনাল ফিচারকে অ্যাড করার জন্য। যেমন আমি একটা ওয়েবসাইট করেছি, সেটাতে আমি আরও কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি, তাহলে এরকম বিল্ডারগুলো কাজ করে। বিল্ডারগুলো কীভাবে কাজ করে আমরা পরে শিখে নিব, দেখব। তো আপাতত আমরা এখানে আপডেট কীভাবে করবো সেটা দেখছি। আমরা প্লাগইনস, এই প্লাগইনসগুলো আমরা আপডেট সিলেক্ট করে আপডেট দিলে এগুলো আপডেট হয়ে যাবে, যদি এগুলোতে সেটিংসের কোনো সমস্যা না থাকে কিংবা লাইসেন্স কির কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা আসি পোস্ট। আমরা যেগুলো পোস্ট করি সাধারণত ব্লগ পোস্ট, সেগুলো সবগুলো এখান থেকে করা হয়। অল পোস্ট দিলে আমরা সবগুলো পোস্ট এখান থেকে দেখতে পারবো। আমরা অল পোস্ট দিলাম, যে আমরা ব্লগে যে লেখাগুলো লিখি সেগুলো এখান থেকে অল পোস্ট করে দেখা যায়। যেমন আমার এখানে কোনো পোস্ট নেই, আমি যদি অ্যাড নিউ দিই অথবা পোস্ট এখানে অ্যাড নিউ, সেম এখান থেকে দেওয়ার, এখান থেকে ক্যাটাগরি তৈরি করা। যে আমি একটা নিশ্চয় ওয়েবসাইটে গেলাম, সেখানে একটা দেখলাম যে একটা পোস্ট দেখলাম, এইখানে আপনার এই জায়গায় লেখা আছে এটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি লেখা আছে prothomalo.com ক্যাটাগরি বিজনেস, তারপরে ধরেন দেখলেন যে কি এই বাজেট 2020। হ্যাঁ, এরকম। তো এই যে ক্যাটাগরিটা কোন ক্যাটাগরিতে কোন নিউজটা থাকবে, ক্যাটাগরিগুলো এখান থেকে তৈরি করা হয়। আর পোস্টটা এখান থেকে দেয়া যেতে পারে ইজিলি। নিউ পোস্ট দিয়ে আপনার এখানে অপশন আসবে টাইটেল কি দিবেন, লেখার বডিতে কি থাকবে, হ্যাঁ, ইমেজ দিলে এখানে টাইটেল দিবেন, এখানে আমি ডিফল্ট দিলাম টাইটেল, এখানে কন্টেন্ট দিলেন। হ্যাঁ, এরপর এখানে যে বাকি যে অপশনগুলো আছে, এটা ইউজড প্লাগইন ইনস্টল করার কারণে এই অপশনটা আছে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ইউজড যে এসইও প্লাগইনস, যেটা দিয়ে আমরা কাজ করি সেটা। এরপর এখানে কালার সেটিংস, বিভিন্ন কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওই যে পোস্টের কথা বলছি সেই পোস্টে আপনি এটা দিতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট সেটিংসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, প্যারাগ্রাফ, ডকুমেন্টস। এরপরে ট্যাগ, ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, যে এখানে ক্যাটাগরি যদি নতুন ক্যাটাগরি যদি এখান থেকে ক্রিয়েট করেন তাহলে ক্যাটাগরিগুলো এখান থেকে দিতে পারবেন। ট্যাগ করে রাখতে পারবেন, ট্যাগ দিয়ে রাখতে পারবেন, যে একটা কন্টেন্টকে আপনি কয়েকটা রিলেটেড কিওয়ার্ড দিয়ে ট্যাগ করে রাখা। এরপরে ফিচার্ড ইমেজ, একটা ছবি থাকে সাধারণত যে কোনো একটা পোস্টে আমরা যে একটা ফিচার্ড ইমেজ দিই, যেমন আমরা যে এই ছবিগুলো হচ্ছে ফিচার্ড ইমেজ বলে এগুলাকে। কারণ আমরা যদি এটাতে যাই, এটা এই যে এই অপশনটা এটা হাইড হয়ে যাচ্ছে এখন, তো এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। ঠিক আছে, আমরা এখানে যে ইমেজগুলো দিব সেগুলো না, আমাদের ইমেজ এগুলো হচ্ছে আমরা কন্টেন্টের ইমেজ, কিন্তু আমরা যে মেইন যে ইমেজটা দিব এটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। যেমন এটা হচ্ছে ব্লগ ইমেজ অথবা কন্টেন্টের মধ্যে দিলাম আমরা এটা, তারপরে ওইটা হচ্ছে ফিচার্ড ইমেজ। হ্যাঁ, এরপরে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে আপলোড দিলে অথবা এখানে সিলেক্ট করে দিলে কোনো একটা, অথবা এখান থেকে আপলোড দিলে, সিলেক্ট করে ওপেন দিলে এটা এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনি ডিলিট করতে পারবেন, আর আপনি সিলেক্ট সেট ইমেজ। এরপর অল্টার টেক্সট, আমরা যে এসইওর একটা টার্ম জানি, ইমেজের একটা নাম দিতে হয় যেটাকে অল্টার টেক্সট বলে। যেহেতু অনেক সময় দেখা যায় এই ওয়েবসাইট ভালো মতো লোড না হওয়ার কারণে ইমেজটা ঠিক মতো দেখা যায় না, অথবা লোড হতে পারে না, অথবা ব্ল্যাঙ্ক দেখায়, তখন এই অল্টার টেক্সটটা ওইখানে দেখায় যে এই ইমেজটা কিসের।
তো রিলেটেড ইমেজটা এখানে দিয়ে দেওয়া উচিত এবং এখানে টাইটেল এবং ক্যাপশন ডেসক্রিপশন এগুলো দেওয়া যেতে পারে। ডিলিট করে রাখছি আমি। তাহলে আপনি আপলোড করে কীভাবে ফিচার্ড ইমেজ দিবেন বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা আরও ডিটেলসে দেখব। ট্যাগ দেওয়া যেতে পারে। ট্যাগ হচ্ছে যেমন আমি একটা যদি ট্যাগ ইউজ করি, এটা এই কন্টেন্টের উপর তার ট্যাগটা দিতে পারবো। এটা কোন ক্যাটাগরিতে থাকবে ওই লেখাটা, ওই পোস্টটা কোন ক্যাটাগরিতে থাকবে। এখানে অনেকগুলো পোস্ট থাকতে পারে, বিজনেস থাকতে পারে, স্পোর্টস থাকতে পারে, এন্টারটেইনমেন্ট থাকতে পারে, ভিডিওস থাকতে পারে। তো যে ক্যাটাগরিতে এটাকে আমরা অ্যালাইন করতে চাচ্ছি, যে পেজ এটা থাকবে, যেমন আমরা এখানে প্রথম আলোতে দেখি এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, আমরা এগুলো এই জায়গায় খেয়াল করবেন। আমি যখন কার্সরটা এই জায়গায় নিয়ে যাব তখন আপনারা এই জায়গায় খেয়াল করবেন একটু। যেমন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইকোনমি, অপিনিয়ন, স্পোর্টস, বিনোদন, এন্টারটেনমেন্ট, নর্থ আমেরিকা, এগুলো হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, তো এখানে মেনু আকারে যেগুলো দেওয়া হয়েছে সেগুলা ক্যাটাগরিকে মেনু করে দেওয়া হয়েছে। ক্যাটাগরিকে কীভাবে মেনু করা যায় এটা একদম ইজি একটা প্রসেস, সেটা আমি একটু করে দেখাবো। যে বাংলাদেশ, এটাতে যদি আমরা ক্লিক করলাম তাহলে কিন্তু বাংলাদেশ রিলেটেড যেসব নিউজ আছে সেগুলা এখানে চলে আসবে। হ্যাঁ, বাংলাদেশের ক্যাটাগরিতে অনেকগুলো নিউজ থাকতে পারে, সবগুলো এখানে চলে আসবে। যদি আমি ইন্টারন্যাশনাল দিই, আন্তর্জাতিক, তাহলে কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে যতগুলো নিউজ থাকবে সবগুলাই এটার মধ্যে, এই সেটিংসের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত ক্যাটাগরি। আচ্ছা, এরপরে হচ্ছে ট্যাগটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা পোস্ট পশ্চিমবঙ্গে এই লেখাটা আমরা পড়লাম ধরেন, তো এখানে বিষয়ের মধ্যে আমরা যদি দেখি টপিককে, যে দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন যে এই আপনার বিষয়ের মধ্যে ওই টপিকটার যে এটাকে ট্যাগ বলতে পারি আমরা, এটা আপনার ভারত। হ্যাঁ, এটা ভারত রিলেটেড একটা টপিক, সুতরাং এটাকে ভারত দিয়ে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি কোনো একটা টপিকে আমরা ট্যাগ দিতে চাই তাহলে আমরা এখানে একটা ট্যাগ করে নিতে পারবো। এটা করার সময়, এটা পোস্ট করার সময় করে দেওয়া যায়, ঠিক আছে। অনেক সময় ট্যাগগুলা রেডি করা থাকে, তখন ওখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যায়। আচ্ছা, এখানে ট্যাগ ফিচার্ড ইমেজ এক্সপার্ট, এটা দরকার নেই। ডিসকাশন, অ্যালো কমেন্টস, অ্যালো পিং ব্যাক আর ট্র্যাক ব্যাক দরকার নাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস অপশন দরকার নেই। আচ্ছা, স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক, এটা যদি দিয়ে রাখি তাহলে এটা প্রথম দিকে, ওয়েবসাইটের প্রথম দিকে এটা থেকে যাবে। হ্যাঁ, পিন করে রাখা আর কি, এটাকে প্রথম দিকে ফিক্সড করে রাখা, বাকি নিউজগুলো পরে আসবে। হ্যাঁ, পেন্ডিং রিভিউ ব্লক এগুলোই। আচ্ছা, এগুলো হচ্ছে পোস্ট করা, ওয়েবসাইট ব্লগ পোস্ট করা। আচ্ছা, এগুলো হচ্ছে পোস্ট করা। আচ্ছা, পোস্টের মধ্যে আমরা গেলাম, এরপর আমরা আবারও আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, তাহলে অ্যাড নিউ বলতে পোস্ট অ্যাড নিউ, ক্যাটাগরি তৈরি করা, ট্যাগ তৈরি করা, এগুলো কিন্তু ওখানের ভিতরেই আছে। তাহলে পোস্ট, হ্যাঁ, ক্যাটাগরি তৈরি করাটা একটু দেখাইছি, এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে যদি দেখি, যেমন আমরা ক্যাটাগরিটা আনক্যাটাগরাইজড একটা ক্যাটাগরি থেকে থাকে, সেটাকে আমরা এডিট করে নিতে পারি বাই ডিফল্ট যেটা থাকে আর কি। আমরা এটাকে এসইও, এটা হচ্ছে স্ল্যাগটা হচ্ছে যে এখানে
আমরা যেটা দেখেছি যে ইকোনমি, অপিনিয়ন, বাংলাদেশ যে ক্যাটাগরিটা, স্ল্যাক মানে হচ্ছে ইউআরএল এর পরে যেটা থাকবে, হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে স্ল্যাক, হ্যাঁ, এটাকেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে যদি এসইওটা দিই তাহলে কিন্তু ওই জায়গায় এসইওটা থাকবে। যে ক্যাটাগরি, যে পোস্টে আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করব, ওই পোস্টে গেলে ওই পোস্টের এই জায়গায় ডোমিনেন্ট পরে পোস্টের আগে এই জায়গাটা থাকবে। এটা আমরা বাদও দিতে পারি, আমরা চাইলে এই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এটা ডোমিনেন্ট পরে নিয়ে আসতে পারি, এগুলো বাদও দিতে পারি। তবে আমি গুগলে দেখেছি অলরেডি বেশ কিছু সাইট এরকম, যেমন আমি দেখি হেল্পলাইনকে আমি দেখেছি, তারা যেমন আমরা এই যে এখানে যদি দেখি গুগল কিন্তু এদেরকে র্যাঙ্ক দিচ্ছে, হ্যাঁ। তো আমরা অ্যাজ এ প্রফেশনাল আমি যেটা দেখেছি এই helpline.com নিউট্রিশন, এটা এভাবে কিন্তু আপনি এটা দেখবেন, আমরা যদি NU24 আমি NU24 এ কিন্তু কি করেছি, আমি ওই অপশনটা অফ করে রেখেছি, যেখানে ডোমেইন তারপর হচ্ছে কি ব্লগ পোস্টের ইউআরএল, ঠিক আছে, এটা রেখেছি। কিন্তু আপনি হেল্পলাইনে যদি যেয়ে থাকেন দেখবেন ওরা এখানে কি করেছে, ওরা এখানে ওদের স্ল্যাকটাকে এখানে অ্যাড করে নিয়েছে, এখানে রেখেছে। তাহলে সেটাতে গুগল কোনো সমস্যা করবে না। সেমভাবে দেখেছি আমরা, প্রথম আলো সেম কাজ করেছে, এটা ভাবে রাখা যায়। তবে এটা রাখাটা হচ্ছে ক্লিয়ার, এটা রাখলে হয় কি, এটা ক্লিয়ারলি বোঝা যায়, হ্যাঁ। আর এটা এসইও প্রফেশনালরা আগে সাজেস্ট করতে এভাবে রাখতে, এবং এখনও অনেকে এইভাবে রাখতে সাজেস্ট করে, সেহেতু আমরা এটা এভাবে রেখেছি। তবে ওভাবে রাখলেও রাখতে পারেন। এটা কোথায় অপশনটা আমি দেখাবো, এটা হচ্ছে সেটিংস একটা অপশন আছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করে নিই, তারপর আমরা আপডেট দিব। আমরা এটা আপডেট করে নিলাম। এরপরে আমরা দেখি ব্যাক টু ক্যাটাগরিজ, হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে। মিডিয়া বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা যে ভিডিও দিই, ইমেজ দিই, আপনারা একটু আগে খেয়াল করেছেন যে আমরা ওই ফিচার্ড ইমেজ দেওয়ার সময় একটা আপলোডের একটা অপশন আসছিল, সেটা আসলে অপশনটা মিডিয়া থেকেই আসছে। দেখেন এই সেম অপশন, এবং এখান থেকে যদি আপনি আপলোড করতে চান আরও কোনো ভিডিও, অথবা আপনি আপলোড করে রাখতে চান আগে থেকে সবগুলা ছবি অথবা ভিডিও একসাথে আপনি আপলোড করে রাখতে চান, তাহলে আপনি অ্যাড দিয়ে সিলেক্ট ফাইল এবং আপনার মিডিয়া ফাইলগুলা আপনি দেখাই দিবেন। এটাই হচ্ছে মিডিয়া পেজেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো একটা পেজ তৈরি করব, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই ধরনের যে পেজগুলো আমরা তৈরি করি সাধারণত সেগুলো অল পেজেস থেকে করি, এবং এই পোস্টের মধ্যে আমরা শুধুমাত্র কোনো একটা পেজের মধ্যে যে লেখাগুলো আসবে, যে ব্লগ পোস্টগুলো আসবে, সেগুলোকে আমরা পোস্ট করি। এবং পেজ হচ্ছে যে একটা, আপনার মনে করেন যে আমরা একটা অ্যাবাউট আস পেজ করলাম যেখানে আমাদের সব ডিটেলসগুলো থাকলো, অথবা কন্ট্যাক্ট আস একটা পেজ করলাম যেখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকলো, প্রাইভেসি পলিসি, সাধারণত এগুলোকে বলা হয় লিগ্যাল পেজেস। একটা ওয়েবসাইটে কিছু লিগ্যাল পেজেস থাকে যেগুলো খুবই ম্যান্ডেটরি, যেগুলো না দিলে কোনো একটা সাইট পরিপূর্ণ হয় না, তো এগুলা দিতে হয়। যেমন এখানে আছে দেখেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এই প্রাইভেসি সেটিংস, হ্যাঁ, এই অপশনগুলো এখানে আছে। তারপরে এখানেও যে কোনো সাইটে এটা থাকবেই। টার্মস অফ ইউজ, ডিসক্লেমার,
প্রাইভেসি পলিসি এগুলো থাকবেই, হ্যাঁ, এগুলো ছাড়া তো সাইট পরিপূর্ণ হয় না। এবং গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে এই ম্যান্ডেটরি পেজগুলো অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ গুগল আপনাকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিবে না। প্রাইভেসি পলিসি এগুলো দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা পেজ নিয়ে আসি, কি একটা পেজ কীভাবে করি, অ্যাড নিউ দিলাম, এবার একটা পেজ আমরা কীভাবে করতে পারি সেটা দেখব। এরপরে আমরা আমাদের এখানে যেহেতু ডিবি পেজ বিল্ডার একটা প্লাগইন ইনস্টল করা আছে, তো এই অপশনটা দেখাচ্ছে যদি ডিবি পেজ বিল্ডারটা না থাকে তাহলে এখানে ইউজ ডিফল্ট এডিটর এরকম অপশনটা আসতো। হ্যাঁ, আমরা যদি একটা পেজ তৈরি করি, ধরেন আমরা একটা পেজ তৈরি করলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এখানে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, দিলাম। এরপরে আমরা দিলাম এখান থেকে আমরা প্যারাগ্রাফ নিতে পারি, বুলেট লিস্ট নিতে পারি। আমরা এখান থেকে প্যারাগ্রাফ বলতে হচ্ছে এমনি টেক্সট কন্টেন্ট। এরপরে ইমেজ দিতে পারি আমরা যদি এখান থেকে একটা ইমেজ দিই তাহলে আমরা একটা ইমেজ দিলাম, মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারবো, ইনসার্ট এরপর থেকে নিতে পারবো, মিডিয়া লাইব্রেরিতে দিলাম। মনে করেন আমরা এটা আমরা একটা ইমেজ দিই, আমরা একটা ইমেজ দিলাম, একটা ইমেজ দিলাম, তাহলে এটা চলে আসছে। এখানে ক্যাপশন দেওয়া যাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দিলাম। তারপরে আমরা এখানে কাছ থেকে আমরা এখানে বুলেট লিস্ট করে দিতে পারি যে আমরা কি দিচ্ছি, আমরা ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ প্রমোশন দিলাম, ইউটিউব চ্যানেল, Instagram, influencers, টুইটার, এরকমই। এরপরে আমরা কন্টেন্ট দিতে পারি যে আমরা হেডিং দিতে পারি, আমরা আরো উইজেট দিতে পারি, ইউটিউব থেকে ভিডিও দিতে পারি। আমরা ইউটিউব থেকে যদি আমরা একটা ভিডিও দিতে চাই তাহলে এমবেড থেকে ইউটিউবে যাব, ইউটিউব থেকে আমরা একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারি যে আমরা ভিডিও দিলাম, মানে ইউটিউব থেকে যাব। বাজেট কি, বাজেট কেন? শুরুটা করি ঠিক আপনাকে দিয়েই। প্রতি মাসে আপনাকে এবার আমরা আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারি, যেমন কোড দিতে পারি, হেডিং দিতে পারি। হেডিং হচ্ছে
একটু বড় আকারে থাকবে এবং হেডিংটা আমরা হেডিং 2 হেডিং 3 হেডিং 4 হেডিং 6 5 এভাবে করতে পারি। ঠিক আছে, আমরা যদি এটা চাই হেডিং 3 করব, হেডিং 3 হেডিং 2 এভাবে। এরপরে আরো অপশন নিয়ে আসতে পারি, যেখান থেকে কোড, আমরা একটা কোড দিলাম, দিতে পারি। আমরা প্রিভিউ দিয়ে দেখতে পারি, অথবা একটু 20 টাকারও দিতে পারি আমরা। প্যারাগ্রাফ, পেজ ব্রেক হচ্ছে আরেকটা পেজে চলে যাবে। এটা এখানে একটা ব্রেক থাকবে, পেজকে ভাঙা আর কি। হ্যাঁ, প্রিভিউটা দেখি আমরা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসেস আমরা এভাবে দিলাম। তারপর আমাদের এটাকে অনেকভাবে আরো সুন্দর মতো ডিজাইন করা যাবে। এটাকে সময় দিলে আরো অনেক সুন্দরভাবে ডিজাইন করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে ড্রাফটে রাখতে পারি, সেভ ড্রাফটে রাখতে পারি, অথবা আমরা পাবলিশ করতে পারি। পাবলিশ না করা পর্যন্ত এটা কিন্তু লাইভ হবে না। এটা আমরা দেখতে পারবো, প্রিভিউ দেখতে পারবো, এটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, কিন্তু এটা যতক্ষণ না আমরা পাবলিশ করব ততক্ষণ পর্যন্ত এটা অন্য কেউ দেখবে না। তাহলে আমরা এখন আবারও ড্যাশবোর্ডে চলে যাই। এরকম কিন্তু ড্রাফটে থাকবে। হ্যাঁ, এটা যদি আমরা করে ফেলেছি, এটা ড্রাফটে আছে, এটা ড্রাফট লেখা থাকবে, এটা ড্রাফটে আছে। হ্যাঁ, এটা ড্রাফটে আছে। আমরা যদি এটাকে এডিট করতে যাই, কোন একটা ড্রাফটে আমি আগে দেখিয়েছি ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে ড্রাফটে রাখতে পারি, এবং এটা যখন ড্রাফটে চলে আসবে তখন আমরা এটাকে যদি ডিলিট করে দিতে চাই, এখান থেকে ট্র্যাশে দিয়ে দিলে এটা ট্র্যাশ বক্সে জমা হবে। আবার ট্র্যাশ বক্স থেকেও ফেলে দেওয়া যাবে একেবারে। তো আমরা কুইক এডিট দিতে পারি অথবা এডিট দিতে পারি। হ্যাঁ, এডিট দিলে আমরা আবারও এটাকে এডিট করতে পারবো। তারপরে আমরা এটাকে এডিট করতে পারবো। এটাকে বোল্ড করে দিলাম। অথবা এখানে যদি আমরা কোনো একটা লিঙ্ক দিতে চাই, যেমন আমি এখানে ফেসবুক প্রমোশন, হ্যাঁ, চ্যানেল ইনফ্লুয়েন্সার প্রমোশন, হ্যাঁ, আমরা যদি কোনো একটা এখানে লিঙ্ক দিতে চাই, যে আমি একটা লিঙ্ক দিব, লিঙ্কটা কিভাবে দিব, এখান থেকে ক্লিক করব লিঙ্কে, আমি এখানে লিখবো www.facebook.com। ঠিক আছে, এরপরে এন্টার চাপবো। এটা কিন্তু লিঙ্কটা এখানে শো হয়ে গেছে। আমরা যদি প্রিভিউতে দেখি, একদম ইজি, যেমন ওই ওয়ার্ডে যেভাবে কাজ করা হয়, তো ফেসবুকের লিঙ্কটা এখানে চলে আসছে। এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন যে ফেসবুকের লিঙ্কটা এখানে শো করছে, এটার ভিতরে কোন লিঙ্কটা আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যদি চাই যে আমরা এখানে কোন একটা পেজের আমরা চাচ্ছি যে এই আর একটা কোন একটা পেজকে আমরা আমাদের ওয়েবসাইটের কোন একটা পেজকে আমরা লিঙ্ক দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে লিঙ্ক দিয়ে আমরা এটা করতে পারি যে আমাদের লোকাল এসইও সার্ভিসের একটা পেজ আছে, সেটা আমরা এখান থেকে লিখলে ও পেজটা চলে আসতেছে। তাহলে আমরা এটাকে এখান থেকে ক্লিক করি, তাহলে কিন্তু এটা এখানে প্লেস হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি সেভ ড্রাফট করি, প্রিভিউতে দেখি, এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, যেহেতু সাইটের ইন্টারনালি একটা লিঙ্ক, আমরা সাইটের ভিতরে সাইটে একটা লিঙ্ক করছি, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এবং এটাকে বলা হয় আউটগোয়িং লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ,
এটাকে এক্সটার্নাল লিঙ্ক বলা হয়, আর এটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। যদি কেউ আপনার এসইও করার সময় ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে না বুঝে থাকেন, তাহলে এই ব্যাপারটা এখান থেকে শিখে নেন, খেয়াল করে আগে নোট করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে এখানে নো ফলো, ডু ফলো এরকম কিছু অপশন আছে, এবং আরেকটা অপশন আছে এখানে ওপেন ইন নিউ ট্যাব। ওপেন ইন নিউ ট্যাব বলতে অনেক সময় আমরা দেখি যখন আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করি তখন এটা সেম পেজ এটা ওপেন হয়ে থাকে, কিন্তু আমরা যদি চাই যেটা নিউ আরেকটা পেজে অন হবে, তখন এটাকে আমরা এই অপশনটা আমাদেরকে কি করে দিতে হবে, সিলেক্ট করে দেবো। যেমন আমরা যদি এটা দিই, আমরা এই জায়গায় আমরা যদি এটাকে ওপেন ইন নিউ ট্যাব এটা যদি দিই, এরপর আমরা সেভ ড্রাফট দিই, আমরা প্রিভিউতে যাই, এটা হচ্ছে লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং। হ্যাঁ, এটা যখন আমরা এটা দিলাম, দেখুন এটা নতুন একটা পেজে এটা ওপেন হয়েছে। এটা একটু ওপেন হচ্ছে, একটু সময় লাগছে, ইন্টারনেট যেহেতু স্লো সেই জন্য। আচ্ছা, এরপরে আমরা ড্যাশবোর্ডে চলে যাই আবারও। পেজেসে কমেন্টস মানে কেউ কমেন্ট করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে কমেন্টসগুলো এখানে জমা হবে, এবং আমরা চাইলে এটাতে অ্যাপ্রুভাল দিব। আমাদের গত লেসনে আমি একটা দেখিয়েছিলাম কিভাবে কমেন্ট অ্যাপ্রুভাল দিতে হয়। প্রজেক্ট আমাদের দরকার নাই। প্রজেক্টস অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের থিমস এবং প্লাগইনস, থিমস এবং কাস্টমাইজেশন নিয়ে যত কাজ সবগুলো হচ্ছে অ্যাপিয়ারেন্স। থিমস, আমরা যদি কোনো একটা যদি নতুন একটা থিমস ইনস্টল করতে চাই, আমরা যে ডিবি থিমসটা এখানে ইনস্টল করেছি সেটা আমরা কিভাবে করেছি সেটা করার জন্য আমাদের প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। নতুন অবস্থায় ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, তখনও একটা থিম থাকবে। এরকম যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট কোনো একটা থিমস সিলেক্ট করে দিতে হয়, অথবা অটো নিয়ে নেয় যে কোনো একটা থিমস এখানে ইনস্টল হয়ে থাকবে। এরপরে আমরা যখন আমাদের পেইড ভার্সনের থিমসটা ইনস্টল করতে যাব, অথবা নতুন বা ভালো কোনো একটা ফ্রি থিমও যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমাদের অ্যাড নিউ থিমসে যেতে হবে। এরপরে আমরা দেখতে পারি যে আমরা একটা থিম, যেমন এখানে অনেকগুলো থিমস আছে, তার মধ্যে থেকে এগুলো ফ্রি থিমস। তো এই থিমসগুলা আমরা এখান থেকে দেখতে পাবো যে কোন থিমসটা আমাদের সুন্দর লাগে, অথবা যেমন আমরা যদি চাই প্রিভিউতে যাই, তো এই থিমসটা দিলে আমাদের ওয়েবসাইটটা কিরকম হবে এটা আমাদেরকে দেখাবে। আমরা এরপরে থিমটা দেখতে পারি, আমরা ক্লোজ করে দিই। আমরা কোন একটা নতুন থিম অথবা ডিটেলস এন্ড প্রিভিউ, থিম প্রিভিউটা, এটাতে খুব বাম পাশে খুব সুন্দর করে মেনুগুলো আসছে, এবং এখানে একটা ইমেজ দেওয়া যাবে, এবং এখানে এটা একটা পোর্টফোলিও থিম। আমাদের যাদের পোর্টফোলিও করতে হবে তারা এভাবে একটা থিম ইউজ করতে পারে। এরপরে দেখি, ঠিক আছে, এখানে আমরা পোস্টগুলো দিলে এখানে এগুলা সুন্দর মতো করে আসবে। বিভিন্ন সুন্দর সুন্দর থিম আছে যেগুলো ফ্রিতে ইউজ করা যায়। আচ্ছা, আর আমরা যদি চাই কোনো একটা পেইড থিমস আমরা থিম ফরেস্ট থেকে কিনেছি, অথবা কোনো কার কাছ থেকে কিনেছি, তখন আমরা এটা কিভাবে ইনস্টল করবো সেটা আমরা একটু যদি দেখি, তাহলে আমাদেরকে যেতে হবে, আমরা অ্যাড নিতে যাব। যেমন একটু আগে আমি একটা থিমস নিয়েছি, সেটা যদি আমি ইনস্টল করতে যাই, আপলোড থিমস আমি দেখাচ্ছি, আপলোড থিমস দিতে হবে। আমি দেখালাম এখান থেকে আপনারা কিভাবে ইনস্টল করতে হবে। এখান থেকে যখন আপনি কোনো একটা থিমস নিতে যাবেন, তখন এটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে একটা অপশন আসবে যে অ্যাক্টিভেট, ওই অপশনটা অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, বাই ডিফল্ট 2020 থিমসটা থাকে,
এরপরে আমি ডাউনলোডসে যাই, আলাদা একটা পপুলার থিম, এটা যে আমি ইনস্টল করতে চাই, তাহলে আমি সিলেক্ট করে চুজ করলাম, এরপরে ইনস্টল করলাম। তাহলে নতুন আরেকটা থিমস আমি এখানে ইনস্টল করছি দেখানোর জন্য আপনাদেরকে যে কিভাবে থিমস অ্যাক্টিভেট করতে হয় অথবা কিভাবে ইনস্টল করতে হয়। একটু সময় নেবে। এটা শো করছে কত পার্সেন্ট এখানে হচ্ছে, এখানে শো করছে 22%, কত পার্সেন্ট এখানে শো করছে। এরপর কাস্টমাইজে ক্লিক করলে আমরা একটা কাজ করে সাথে সাথে এটা হতে থাকুক। কাস্টমাইজে যখন আমরা যাব তখন এটার কাস্টমাইজেশনের কিছু অপশন কাজ করবে, চলে আসবে। এখন আমরা চাইলে এখান থেকে কিছু কাজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। জেনারেল সেটিং, হিডার সেটিংস, ফুটার সেটিংস, এগুলো শিখে নেবেন। জেনারেল সেটিংস বলতে সাধারণত যে সেটিংসগুলো দরকার হয় আমাদের এখানে, যে সাইটের আইডেন্টিটি, সাইটের নাম, সাইটের আইকন, ট্যাগলাইন, এইসব এগুলো সবগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে লেআউট সেটিংস, লেআউটটা কিরকম হবে, বক্স লেআউট হবে, এই যে একটা বক্স আকারে হয়ে গেছে এই সাইটটা, নাকি এটা বর্ডারলেস হবে, তারপরে সাইটের কন্টেন্টের ওয়াইডটা কিরকম থাকবে, গাটারটা কিরকম হবে, এরপরে টাইপোগ্রাফি, যে ফন্ট, কি ফন্টটা ফ্রি ফন্ট এখানে ইউজ করা হয়েছে, এগুলো যদি ভালো না লাগে ফন্টগুলো আপনি চেঞ্জ করতে হবে। সাইজগুলো চেঞ্জ করা যাবে, এবং এখানে যে স্পেসিংটা, হোয়াইট স্পেস যেটা যদি ভালো না লাগে, হোয়াইট স্পেসটা আপনি বাড়াতে কমাতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি একটা ইমেজ দিতে পারেন। আপনি যদি এখান থেকে একটা ইমেজ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা চলে আসবে। ব্যাকগ্রাউন্ড মানে লেখার পিছনে। তারপরে জেনারেল সেটিংস এই জিনিসগুলো থাকে। আবার হিডার অ্যান্ড নেভিগেশন, যে হিডার ফরম্যাট, এনেবল ভার্টিক্যাল নেভিগেশন, যে আপনার এটা থাকলে আপনি এখান থেকে এক পাশে আপনার এই মেনুগুলো চলে আসবে। একটু আগে আমরা যে থিমসটা দেখেছিলাম পোর্টফোলিওর ক্ষেত্রে, এটা পাশে চলে আসছে। এরপরে হাইড নেভিগেশন আনটিল স্ক্রল, যে আমি যখন স্ক্রল করবো তখন এটা কিন্তু কি ওই থিমসটা দেখেন, এরকম অনেক ওয়েবসাইট আপনারা দেখবেন যে যখন আপনি নিচে যাবেন তখন আপনার এটাকে হভার করবে, নেভিগেশনটা হভার করে আসবে, অথবা আপনার এখন দেখা যাবে না, আপনি যখন এটাকে নিচে যাবেন তখন আপনার মেনুগুলো দেখা যাবে। ঠিক আছে, এই অপশনগুলো এখানে থাকে। প্লাস হচ্ছে প্রাইমারি মেনুবারগুলা হাইড লগো ইমেজ, এখানে লগো ইমেজ হাইড করছি আমি, যদি এটা দিই তাহলে এখানে লগোটা দেখাবে। মেক ফুল হোয়াইটে আপনি দেখতে পারবেন, অথবা এটা এভাবে দেখতে পারবেন। লগো হাইট, ওয়েট, এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডারি মেনুবার হচ্ছে আপনার এটা একটা মেনু, এটাকে সেকেন্ডারি মেনু এখানে বলা হচ্ছে। আচ্ছা, এটাতে যে চেঞ্জগুলো আপনি এখান থেকে চেঞ্জগুলো করতে পারবেন। ফিক্সড নেভিগেশন সেটিংস, হাইড লগো ইমেজ, ফিক্সড নেভিগেশন, যেগুলো ফিক্সড নেভিগেশন সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে কালারিং, এই যে কালারটা এগুলো চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে হিডার এলিমেন্টস, এখানে যে আমরা হিডার এলিমেন্টসের যে দিলাম, এগুলো যে আমরা চাই যে শো করবে, আমরা যদি চাই এগুলা শো করবে না। শো লোকাল আইকনস, আমি এখানে অপশন একটা করেছি, আবার এখানে লোকাল এগুলো শো করবে। সোশ্যাল আইকন, ফেসবুক, টুইটারে, এইগুলা আমি এগুলো অফ করে রেখেছি। আচ্ছা, এরপরে ফুটার বলতে এই যে ফুটার, এই যে এখানে এই জিনিসগুলা, ফুটার উইজেটস, লেআউট, ফুটার মেনু,
মেনুগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। বাস এগুলো যখন কাস্টমাইজেশন যাবেন তখন এগুলো দরকার হবে। আমি কাস্টমাইজেশনের উপরে আলাদা ভিডিও করব, তো কীভাবে ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন খুব সহজে। এটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আজকে একটু ব্লগের পোস্টগুলো কীভাবে আসবে না আসবে এগুলা সেটিংসগুলো এখানে আছে। মোটামুটি বলা যায় এই সাইটের মেইন কিছু কন্ট্রোল এখানে আছে, সবগুলো এখানে নাই। সবগুলো কোথায় পাবেন সেটা আমি দেখাবো পরবর্তীতে। কাস্টমাইজেশন যখন যাব, মেনুসের মধ্যে আপনার ভিউ অল লোকেশন, একটা মেনু আপনি কোথায় থাকবে কোথায় থাকবে না, হ্যাঁ এগুলো আপনি ইয়াতে মোবাইলে কীরকম দেখাবে, ট্যাবলেটে কীরকম দেখাবে, এই অপশনটা আমি কিছুক্ষণ দেখাই আপনাদেরকে। যে এখানে এটা এখানে আছে যে মেনুতে না, এটা বাই ডিফল্ট এখানে কাস্টমাইজেশনে গেলে এটা পাবেন যে ট্যাবলেটে মোবাইল সাইটটা কীরকম দেখাচ্ছে, মোবাইলে কীরকম দেখাচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ এবং কোন একটা মেনু আপনি মোবাইলের জন্য অফ করে দিতে পারেন, ডেস্কটপে একরকম মেনু দেখাতে পারেন, ল্যাপটপে একরকম, এই ডেস্কটপে একরকম ভার্সন দেখাতে পারেন, আবার আপনার মোবাইলে অন্যরকম দেখাতে পারেন। ঠিক আছে, আমি মেনুগুলো ক্রিয়েট করে আপনাদেরকে জন্য আরও ভিডিও তৈরি করবো। এই সাইটটা ডেভেলপ করা পুরোটা দেখাবো। এই সাইটটা আমি কাজ করার সময় পাচ্ছি না, আপনাদের কাজ দেখানোর সুবিধার্থে এটাকে কাজগুলা আপনাদেরকে দেখাবো। এরপরে ফুটার এরিয়াগুলোতে কি কি থাকবে না থাকবে, হ্যাঁ মেটা এইগুলো থাকবে ছিল। আমি যদি ফুটার এরিয়াতে মেটাগুলো চলে গেছে, হ্যাঁ একটু আগে ক্যাটাগরি যদি আমি ডিলিট করে দিই, ক্যাটাগরি আছে, আর্কাইভ যদি আমি চুজ করে দিই, আর্কাইভ তাহলে এখানে কাস্টমাইজেশন বলতে এটাই, যেখানে সিম্পল। এবার আমি যদি কোনো একটা কিছু দিই এখান থেকে যদি পেজ দিতে চাই, এখান থেকে কোনো একটা পেজ যদি এখানে দিতে চাই, তাহলে আমি পেজটাকে এখানে নিয়ে আসতে পারবো। কন্ট্যাক্ট যেমন আমার এখানে অলরেডি চলে আসছে, যেসব পেজগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমার এখানে চলে আসছে। ঠিক আছে, কন্ট্যাক্ট, লোকাল সার্ভিস, এগুলো দিতে পারি। অ্যাড দিলাম, সরি পাবলিশ দিলাম, পাবলিশ দিলে এটা চলে আসবে। আরো এখানে আরো অনেক কিছু নিয়ে আসা যাবে। যে কোনো ধরনের কাস্টমাইজেশন করা যাবে। এরপর এখানে হোম পেজের সেটিংস দুটো অপশন আছে, যেমন আমরা এখানে একটা ফিক্সড একটা পেজকে আমরা হোম পেজ বানিয়ে রাখছি। যদি আমরা চাই যে আমাদের রেগুলার পোস্টগুলোকে আমরা হোম পেজে রাখবো, তাহলে ইউর লেটেস্ট পোস্ট দিলে আমরা আমাদের যে রেগুলার পোস্টগুলো এখানে আসতে থাকবে। যদি আমাদের কোনো পোস্ট নাই, আমরা পোস্ট দিলে এগুলো এখানে আসতে থাকবে। যেহেতু আমাদের কোনো পোস্ট আমরা দিচ্ছি না এবং আমাদের একটা পেজকেই আমরা হোম পেজ বানাতে চাই, তো এই একটা পেজকে হোম পেজ বানানোর জন্য এটাই হচ্ছে কি। আর এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এটাতে আমরা যদি বলি যে আমাদের এই পেজটা আমাদের হোম পেজ থাকবে না, আমাদের অন্য একটা পেজ আমাদের হোম পেজ থাকবে, হয়তো আমাদের কন্ট্যাক্ট পেজটা হোম পেজ থাকবে, অথবা স্যাম্পল পেজটা হোম পেজ থাকবে, তখন আমরা এটা সিলেক্ট করি। যেমন আমরা যদি কন্ট্যাক্ট দিই, কিন্তু হোম পেজে এটা হোম পেজে চলে আসবে। এবং আমাদের এই পেজটা হোম পেজ হয়ে গেছে। ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এটাই দেখা যাবে। তো আমরা চাইলে আরেকটা দিয়ে ট্রাই করে দেখতে পারি। দেখুন, সিম্পল একটা জিনিস। তো এই ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনে কাজ করে অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে, যদিও এটা ড্র্যাগ এন্ড ড্রপ, তারপরে মানুষ অনেকে এটা জানে না, বুঝে না। সুতরাং আমরা যদি একটু এটা নিয়ে কাজ করি, একটু করে এটা নিয়ে যদি সময় দিই, তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের কাজগুলো সহজে শিখতে পারবো। ওকে।
লোকাল এসইওটা আমি দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে ভিডিও যেহেতু খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমরা আজকে এতটুকুতে শেষ করি। আর আমাদের ড্যাশবোর্ডে আরো 3 কাস্টমাইজটা পর্যন্ত আমরা দেখেছি। উইজেট, মেনুসগুলো একটু দেখাই। মেনুসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে মেনু তৈরি করতে পারবো। আমি একটা মেনু তৈরি করে দেখাই। প্রথমে আমাদের একটা মেনু তৈরি করতে হবে, আমাদের কোনো মেনু এখানে নেই। আমরা এখানে মেইন মেনু তৈরি করি। এটাকে মেইন মেনু করে ক্রিয়েট একটা মেইন মেনু তৈরি করলাম। এরপরে আমরা এটাতে আরো বিভিন্ন মেনু দিতে পারি, যেমন আমাদের কন্ট্যাক্ট দিতে পারি, অ্যাড টু মেনু দিলাম, বিয়ন দিয়ে লোকাল এসইও সার্ভিস দিলাম। এরপরে আমাদের পোস্ট পেজেস, আমাদের এই পেজগুলোই আছে। এবার আমরা যদি কোনো একটা ক্যাটাগরি তৈরি করি তাহলে ক্যাটাগরি এখানে যাবো। তাহলে আমরা যদি সেভ চেঞ্জ দিই, আমরা দেখি এবার আমাদের মেইন মেনুটা কি হচ্ছে। মেইন মেনুটা যদি এখানে আনতে চাই তাহলে প্রাইমারি মেনু যে যদি আমি সিলেক্ট করি, আমাদের প্রাইমারি মেনু হিসেবে এখানে চলে আসছে। হ্যাঁ, আমাদের ওই যে মেনুগুলো আমরা তৈরি করছি সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এভাবেই মেনুটা কীভাবে কাজ করে সেটা আমি দেখালাম আজকে। এরপরে ক্যাটাগরি, কোনো একটা ক্যাটাগরি, যেমন আমাদের এখানে ক্যাটাগরি যেগুলো আছে সেখান থেকে যদি আমরা এসইও ক্যাটাগরি একটা করেছি, আমরা সেটা যদি এখানে আনতে চাই তাহলে আমরা এসইও দিলে অ্যাড টু মেনু দিলাম, এখানে চলে আসবে এসইও। আমরা এটাকে উপরে নিচেও করতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা চাচ্ছি যে এসইওটা প্রথমে থাকবে, তারপর লোকাল এসইও সার্ভিস থাকবে, তারপর কন্ট্যাক্ট থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এসইওটা একটু ধরে উপরের দিকে নিয়ে আসবো। এরপরে লোকাল আবার আমরা যদি চাই এটা এসইওর আন্ডারে লোকাল এসইওটা থাকবে। হ্যাঁ, আমরা সাবমেনু থাকলে সাবমেনু, যে আমরা একটা এই যে মনে করেন কোনো একটা মেনুর আন্ডারে আর একটা সাবমেনু থাকে, তো সাবমেনুটা আপনারা হয়তো বুঝতেছেন। যেমন এখানে এই যে এখানে সাবমেনু আছে, এগুলো হচ্ছে সাবমেনু, এটা হচ্ছে মেইন মেনু। আচ্ছা, আমরা এখানে যদি আমরা চাই যে কি আমরা এসইওটা করে দিলাম, এরপরে দিলাম, অথবা আমরা এবার সেভ দিয়ে দেখি আগে এরকম আসছে। এখানে এসইওটা প্রথমে পেয়ে গেছি এবং এভাবে আসছে। তাহলে আমাদের একটা ক্যাটাগরিকে আমরা এখানে নিয়ে আসলাম, যেভাবে এই দেখেন এখানে শো করছে, এই জায়গায় শো করছে যে প্রথম আলোর মতো এরকম কোনো একটা ক্যাটাগরিকে আমরা নিয়ে আসলাম। তারপরে এসইও, লোকাল এসইও, এটাকে আমরা, এটা যেহেতু আমাদের হোম পেজ, আমাদের এটা হোম পেজটা দেখাচ্ছে কন্ট্যাক্ট। এটা একটা পেজ, এটা একটা ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি হোম পেজ। হোম পেজে সাধারণত কোনো ধরনের কি থাকে না, হোম পেজের .com পর্যন্ত যে আমাদের ডোমেইন অ্যাড্রেসের সাথে হোম পেজটা কি থাকে, ট্যাগ করা থাকে। সুতরাং এটার পর আর কোনো অপশন থাকে না। এরপর আমরা যদি চাই এটাকে আমরা লোকাল এসইও টাইপভাবে করবো, তাহলে আমরা যদি আপডেট দিই, মানে এটাকে এসইওর আন্ডারে একটা মেনুতে নিয়ে যাবো, সাব মেনুতে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে লোকাল এসইও সার্ভিস, একদম ইজি, তাই না? তারপরে আরো পেজ যদি আমরা করি, আমরা এখানে অ্যাড টু, এখানে ক্যাটাগরি যদি আরো তৈরি করা থাকতো আমাদের, তাহলে আমরা অ্যাড দিয়ে এখানে নিয়ে আসতে পারতাম। পেজ যদি আমাদের আরো ক্রিয়েট করি আমরা, তাহলে পেজগুলো এখানে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এভাবে। তাহলে আমাদের মেনুটা মোটামুটি বুঝতে হবে। মেনুটা না বুঝলে আমরা সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। আর প্রথমেই কাজ থাকে যে মেনু সেট করা। মেনুর অনেকে বুঝে না, মেনুর উপরে আমি আরো ডিটেলস ভিডিও দিব। এরপরে ব্যাকগ্রাউন্ড তেমন একটা দরকার নেই। থিম এডিটর হচ্ছে কাস্টম কোড। এই কোডিং এর ঝামেলায় যদি যাইতে চান, কোডিং এর যদি কোনো একটা ঝামেলা হয়ে যায়, তখন এটাকে ফিক্স করার জন্য কোডিং এর মাধ্যমে ঠিক করতে হয়। ঠিক আছে, এটা যদিও সিএমএস আমরা বলছি, কিন্তু এটা মূলত হচ্ছে কি এই কোডিংটাকে সহজায়ন করছে। এখন কোনো একটা ঝামেলা যদি হয়, কোনো একটা কাস্টমাইজেশন যদি এখানে কি হয়,
তখন এটাকে কোডিং এর মাধ্যমে এটা অনেক সময় অ্যাডভান্স লেভেলে কাজ করে এটাকে ফিক্স করতে হয়। যেমন এখানে বলে দিচ্ছে অলরেডি যে এখানে মাইট বি ট্রাই মেকিং চাইল্ড, এখানে একটা ধরনের অ্যান্সার নোটিশ দিয়ে দিচ্ছে যে আপনি এখানে একটা 4-3 করে করে নিতে পারেন। তাই আমি আই আন্ডারস্ট্যান্ড, মানে এখানে চেঞ্জ করলে কিন্তু মেজর কোনো একটা সমস্যা হবে। সুতরাং এই অপশনে তেমন একটা গাড়াগাড়ি করার মতো কোনো একটা কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? আপনারা সহজে এটা নিয়ে প্রথম অবস্থায় এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। আর এটাতে যাওয়ারও দরকার নেই। পরবর্তী যখন আপনি বুঝবেন যে থিম এডিটরটা কি, কীভাবে কাজ করে, কি কাজ করতে হয়, এখানে বিশেষ করে স্টাইল সিএসএস যদি আপনার চেঞ্জ করতে হয় অথবা পিএইচপি ফাইল যদি আপনার কোনো ধরনের কী করতে হয়, তখন আপনি এক্সপার্ট কারোর সাথে কথা বলে এই ব্যাপারগুলো আপনি দেখবেন, ঠিক আছে? উইজেটস হচ্ছে স্পেশাল কিছু সার্ভিস অথবা এখানে উইজেটস, অনেকগুলো উইজেটস থাকে। ওই সাইড বারে কি থাকবে না থাকবে, হ্যাঁ, আপনি সাইড বারে একটা ছোট একটা ব্যানার দিতে যাচ্ছেন, তাই সাইড বারের মধ্যে আপনাকে এখানে আপনি এখান থেকে এটা দিতে পারবেন, হ্যাঁ। তো এগুলো কীভাবে করবেন, তো ছবি দিতে যাচ্ছেন আপনি একটা, হ্যাঁ, অথবা একটা ব্যানার দিতে যাচ্ছেন সাইড বারে পাশে যে অ্যাডগুলো থাকে, অথবা একটা অ্যাড বসাতে যাচ্ছেন, এগুলো কীভাবে করবেন, এগুলা এই উইজেট থেকে করতে হয়। উইজেট থেকে সাইড বারে অপশনগুলো থেকে করতে হয়, হ্যাঁ। এরপরে প্লাগইনস, আমরা যে থিমের পরে যে গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে প্লাগইনস। যেমন এখানে অনেকগুলো প্লাগইনস আমি ইনস্টল করে রেখেছি। তো যার যে প্রয়োজন, যেটা আপনার দরকার হবে সেই প্লাগইনসটা আপনি ইনস্টল করে রাখবেন, আর যেগুলো প্রয়োজন হবে না সেই প্লাগইনসগুলো আপনি ডিলিট করে রাখবেন। এবং প্লাগইনস যদি আপনার আপডেট করতে হয় আপনি আপডেট করে নেবেন, যেহেতু সিকিউরিটি ইস্যু আছে, ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করা যায়। তো আপনাকে সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করতে হবে। যেমন আমি যদি বলি যে আমি এখানে স্লাইডার দিব, হ্যাঁ, আমি আমার সাইডে একটা স্লাইডার নিয়ে আসবো, এখানে একটা স্লাইডার নিয়ে আসবো, একটার পর একটা ছবি আসবে, তাহলে আমি এখানে একটা প্লাগইনস আমাকে ইনস্টল করতে হতে পারে, অথবা আমি এটা প্লাগইনসের মাধ্যমে করতে পারি, অথবা কোডিংয়ের উপরেও করতে পারি। তো যারা সাধারণত কোডিংয়ে পারে না অথবা কোডিংয়ে অভ্যস্ত না, তারা কি করে একটা প্লাগইনস নিয়ে নেয়, হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে আমি একটা স্লাইডারের জন্য একটা প্লাগইনস করবো, তাহলে আমি স্লাইডার একটা প্লাগইনসের জন্য অ্যাড নিউ সার্চ দিব, আগে অ্যাড নিউ সার্চ দিব, তারপরে আমি স্লাইডার দিলাম, স্লাইডার দিয়ে আমি যদি সার্চ দিই, ঠিক আছে, এখানে স্লাইডারের উপরে অনেকগুলা কি, যে এই যে এটা একটা স্লাইডার, হ্যাঁ, এই স্লাইডারের উপরে অনেকগুলা প্লাগইনস আছে। অনেক কোম্পানি স্লাইডারের উপরে ওদের প্লাগইনস বানিয়ে রাখছে। তো যে স্লাইডারটা ভালো, এগুলো আগে রিভিউ নেবেন, ঠিক আছে, পপুলার দিতে পারেন, ঠিক আছে। সবচেয়ে যেটা ভালো, সবচেয়ে যে স্লাইডারগুলো ভালো সেগুলা আপনি ফিচার্ড আপনি করতে পারেন। তারপরে আমি একটা প্লাগইন ইনস্টল করে দেখাই, এটা হচ্ছে জেটপ্যাক। জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস, এটা একটা ভালো একটা প্লাগইনস। এটা আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয়, হ্যাঁ। ইনস্টল নাও দিলাম। এটা কাজ হচ্ছে সিকিউরিটি, ব্যাকআপ, প্রোটেকশন, সোশ্যাল শেয়ারিং, হ্যাঁ, এই ধরনের কিছু কাজ আছে এটাতে। এবং এটা আপনাকে আপডেট দিবে সাইটের স্ট্যাটাস কীরকম, সাইটে কত ভিজিটর আসছে প্রতিদিন, মাসে কত আসছে, এটা গ্রাফ দেখাবে, হ্যাঁ। এরপরে এটাকে সেট আপ করে নিতে হবে। সেট আপ করলাম। অনেক সময় এটা আপনাকে অ্যাক্টিভেশনের জন্য ওদের সাইটে, জেটপ্যাকের সাইটে অথবা অন্য কোনো একটা সাইটে, অন্য কোম্পানির যদি প্লাগইনস হয় সেটা আপনাকে অ্যাক্টিভেট করতে বলবে অথবা একটা সাইন আপ করতে বলবে, হ্যাঁ।
এটা অথরাইজ করছে। এরপর আপনি দেখেন এখানে জেটপ্যাক এর একটা অপশন চালু হয়ে গেছে। সাধারণত প্লাগইনস গুলো ইনস্টল করলে আপনার এখানে আমি ইউজড এসইও প্লাগইনস একটা ইনস্টল করেছি, সেটা এটা এসইও একটা অপশন দেখাচ্ছে। লগ অ্যানালাইজার একটা সিকিউরিটির জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করছি, সেটা এখানে একটা অপশন দেখাচ্ছে। যেমন ডিবি বিল্ডার একটা প্লাগইনস ইনস্টল করছি, সেটা এখানে ডিবি একটা অপশন নিয়ে আসছে এবং এটার সেটিংসগুলো এখানে সবগুলো আছে। এবং আপনি দেখবেন এখানে আপনারা দেখবেন যে এখানে সবগুলো সেটিংসগুলো চলে আসছে। যেমন এখানে আমি জেটপ্যাকের যে সেটিংসগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন সেটিংস এখানে পারফরমেন্স মেলা চলে আসবে। এই হচ্ছে প্লাগইনস। আমরা একটা প্লাগইনস ইনস্টল করি এবং আমি প্লাগইনসটা যদি রিমুভ করতে যাই তাহলে আমার প্লাগইনস এখানে গিয়ে আমার এখানে প্লাগইনসগুলো এখানে দেখা যাবে। যেমন জেটপ্যাক একটু আগে আমি এটা ডিঅ্যাক্টিভেট করতে পারি, কত আমাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। যেমন আমার এখানে যেগুলো ডিঅ্যাক্টিভেট করা, যেমন 2-3টা ডিঅ্যাক্টিভেট করা আছে, যেমন ডিবি বিল্ডারটা ডিঅ্যাক্টিভেট করা আছে, তাহলে আমি এখান থেকে ডিলিট করতে পারবো। প্রথমে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তারপরে ডিলিট দিলে এটা চলে যাবে। আর ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করতে হয়। এরপরে আসছে ইউজার হচ্ছে প্লাগইনস নিয়ে প্লাগইনস এটা হচ্ছে ইউজার হচ্ছে আপনাদেরকে আমি যদি চাই যে একটা আইডি করে দিই এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য, আপনি ব্লগ পোস্ট করার জন্য অথবা এগুলো দেখার জন্য, তাহলে আপনাকে ইউজারে গিয়ে অ্যাড নিউ অথবা অল ইউজার্স আমি দেখতে পাবো। অ্যাড নিউ দিলে নতুন একটা ইউজার তৈরি করার জন্য আমি এখানে আপনাদেরকে আইডি দিলাম, আপনাদের আইডি, তারপর হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস, তারপর এগুলো দিয়ে আমি একটা যে অ্যাড নিউ ইউজার অথবা আপনাকে কি রোলটা কী হবে, আপনি সাবস্ক্রাইবার, এসইও এডিটর, এসইও ম্যানেজার, কন্ট্রিবিউটর, এডিটর, অথর, অ্যাডমিনিস্ট্রেটর দিলে সবগুলো করা যাবে, এডিটর দিলে সবগুলো করা যাবে না। অথর দিলে, অথর মানে হচ্ছে যারা সাধারণত ব্লগ পোস্ট করবে তাদের জন্য অথর দিলে হবে। কন্ট্রিবিউটর হচ্ছে যে এটার জন্য তার বিভিন্ন ধরনের কাজ করবে। এসইও ম্যানেজার এসইও রিলেটেড কাজগুলো করবে, এসইও এডিটর এসইও কাজগুলোকে আপডেট করবে। হ্যাঁ, এভাবে আপনি যদি সব ধরনের অ্যাক্সেস যদি থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাড ইউজার দিলে ওর এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার ইমেলে একটা কনফার্মেশন যাবে এবং পাসওয়ার্ডটা আমি শো দিয়ে এটা কপি করে নিতে পারেন। এটা কপি করে ওকে দিয়ে দিতে পারেন, তাহলে ও পাসওয়ার্ডটা দিয়েও লগ ইন করতে হবে অথবা ইমেল থেকে ও লগ ইন করতে হবে। এরপরে টুলসের মধ্যে বিভিন্ন অ্যাভেলেবেল ইম্পোর্ট এক্সপোর্টের কিছু অপশন আছে, তেমন একটা দরকার হয় না। তারপর আমি দেখাই দেবো যেগুলো দরকার হয়। সেটিংসের মধ্যে যেটা করতে হয় পারমালিঙ্কস। সেটিংসের মধ্যে ওয়েবসাইট করার পরে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যে কাজটা করতে হয়, যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে পারমালিঙ্কসে গিয়ে যে আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে লিঙ্কের পোস্টটা কীরকম থাকবে, সেটা পোস্ট নেমের মধ্যে আপনারা এটা করে দিবেন, পোস্ট নেম এটা করে দিবেন। হ্যাঁ, তাহলে আপনার পোস্টটার ইউআরএলটা এখানে থাকবে, সাইট ইউআরএল এর পরে পোস্ট ইউআরএলটা থাকবে। হ্যাঁ, আর আপনারা যদি চান যে এখানে কাস্টমার স্ট্রাকচার থাকবে, কাস্টমার মানে এখানে ওয়েবসাইটের নাম থাকবে, তারপরে ক্যাটাগরি থাকবে, তারপরে আপনার থাকবে, তাহলে এখান থেকে এটা করে নিতে হবে। তো আমরা সাধারণত পোস্ট নেমটা ইউজ করি, এসইর জন্য এটাই বেস্ট। এরপরে জেনারেল রিডিং, যেমন আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট লঞ্চ করবেন তখন লঞ্চ করার সাথে সাথে এটা যেন গুগল যেন এটাকে ইন্ডেক্স না করে, সেই জন্য আপনি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট এটা দিয়ে রাখবেন। পরবর্তীতে এটা যখন আপনারা কিছু কন্টেন্ট দিবেন, এটা সাইটকে যখন আপনি লাইভ করতে চাইবেন অথবা সাইটকে ইন্ডেক্স করতে চাইবেন, কেউ যেন গুগলে সার্চ দিলে আপনার সাইটকে পায়, সেই জন্য আপনি এটা পরবর্তী এটা তুলে দিবেন। কিন্তু প্রথম অবস্থায় এটা দিয়ে দিবেন, প্রথম অবস্থায় আপনি সাইটে কাজ করবেন যখন, তখন কারণ আপনার ডেমো কন্টেন্ট থাকবে, বিভিন্ন ধরনের কপি কন্টেন্ট থাকবে। হ্যাঁ, তারপরে সাইটের মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের সমস্যা থাকতে পারে, কনস্ট্রাকশনে যেহেতু এটা থাকবে, এটা ডিসকাস দিয়ে রাখবেন। আর পার্মানেন্টটা এখান থেকে এভাবে দিয়ে রাখবেন। জেনারেলের মধ্যে কিছু অপশন আছে, যেমন আপনার সাইটের টাইটেল কি হবে, ট্যাগলাইন, এগুলো আমরা কাস্টমাইজ সেরকম দেখেছি। এই অপশনগুলো আপনারা দিয়ে রাখতে পারেন যেভাবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, থাকে। তারপরে ইনভেস্টেড ইমেল কি হবে এগুলো। আচ্ছা, তারপরে একটা অপশন আছে এসএসএল-তে কোনো সমস্যা থাকলে অথবা আপডেট কোনো ইয়ে থাকলে এগুলো এসএসএল আপনাকে নোটিফাই করবে।
এসইও এর বিষয়ে আসতেছে পরে। ধন্যবাদ, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।